প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক দুটো সংখ্যার গসাগু নির্ণয়, যেটাকে আমরা সংক্ষেপে বলি জিসিডি, অর্থাৎ গ্রেটেস্ট কমন ডিভাইজর, যেটাকে বাংলায় বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আরেকটা আছে লসাগু। লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো আমরা এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করি সেটা একটু আমরা শিখে আসি। আমরা ঠিক ছোটবেলায় 4-5-এ যেটা আমরা নির্ণয় করছি দুটো সংখ্যার ভিতরে গসাগু নির্ণয়, আমরা সেটা শিখে আসি। তারপরে আমরা ধীরে ধীরে সেই স্টেপ বাই স্টেপ আমরা ফ্লোচার্ট তৈরি করব এবং অ্যালগরিদম লিখব। আমরা প্রথমে দেখি যে আমাদের দুইটা নাম্বারের ভিতরে জিসিডি নির্ণয় করার জন্য আমি যে কোনো দুটো নাম্বার কল্পনা করি। ধরে নাও তুমি এখানে কল্পনা করো যে একটা নাম্বার ধরে নাও হচ্ছে 13, আর একটা নাম্বার ধরে নাও হলো 6। এখন যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এই দুটো সংখ্যার গসাগু কত হবে, তখন তোমরা আমাকে বলবা স্যার এই দুটো সংখ্যার গসাগু হবে 1। 1 কেন হবে? কারণটা হচ্ছে যে আমরা যখন 13-এর ডিভাইজার গুলা বের করবো, ডিভাইজার বলতে যে সমস্ত সংখ্যা দিয়ে 13-কে ভাগ করা যায় বা যে সমস্ত সংখ্যা দিয়ে 13 ডিভাইজেবল, এই সমস্ত সংখ্যাকে বলা হয় ডিভাইজার। যেমন যে ব্যক্তি অ্যাডভাইস করে তাকে বলা হয় অ্যাডভাইজার। সিমিলারলি যে নাম্বারটা এটাকে ডিভাইড করবে তাকে বলা হয় ডিভাইজার। এই ডিভাইজার শব্দের অর্থ হচ্ছে গুণনীয়ক। তাহলে আমরা এখন যে এই 13-কে যে সমস্ত সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারি তার ভিতরে একটা হচ্ছে আমরা 13-কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, রাইট? আর আমরা 13-কে ডিভাইড করতে পারি কত দিয়ে? বলো। 13 দিয়ে আমরা 13-কে আর 13 দিয়ে ডিভাইড করতে পারি। এই এখানে তাহলে ডিভাইজার পাইলাম দুইটা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 13। এখন আসি আমরা 6-কে কোন কোন নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। আমরা 6-কে 1 দিয়ে ডিভাইড করতে পারি, আমরা 6-কে 2 দিয়ে ডিভাইড করতে পারি, এবং আমরা 6-কে 3 দিয়ে ডিভাইড করতে পারি। আরেকটা হচ্ছে আমরা 6-কে কিন্তু ডিভাইড করতে পারি 6 দিয়ে, তাই না? আমরা 6-কেও কি 6 দিয়েও ডিভাইড করতে পারি। তাহলে আমি যদি বলি যে যদি আমি এখানে গুণ আকারে না লিখি, জাস্ট তাদের ডিভাইজার গুলো লিখে দিই। 13-কে হচ্ছে আমরা 1 দিয়ে ডিভাইড করতে পারি আর 13 দিয়ে ডিভাইড করতে পারি। আর 6-কে আমরা ডিভাইড করতে পারি 1 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, আর 6 দিয়ে ভাগ করতে পারি। এখন আসি যে এখানে যে গুণিতক গুলো আছে, এই গুণিতকের ভিতরে কমন গুণিতক কোনটা? কমন মানে সাধারণ, অর্থাৎ উভয়ের ভিতরে থাকবে এমন ডিভাইজার যেটা আছে এটাকে বলা হয় কমন। তাহলে উভয়ের ভিতরে আছে এমন ডিভাইজার এখানে দেখো অনলি 1 আছে। তাহলে এখানে 1টা হচ্ছে উভয়ের ভিতরে কমন। 1টা যেহেতু উভয়ের ভিতরে কমন, তার মানে এইটাই হলো আমাদের জিসিডি। অর্থাৎ এই 1 বাদে আর কোনো সংখ্যা নেই যেটা উভয়ের ভিতরে কমন, যেটাকে দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা বলতে পারি 6 আর 13 এর গসাগু কত হবে? 6 আর 13 এর গসাগু কত হবে বলতো? 1। ওকে, তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি একটা গসাগু নির্ণয় করতে বলছি, তোমরা গসাগু নির্ণয় করো। সিক্সটিন আর 58, এই দুইটার গসাগু নির্ণয় করে আমাকে পাঠিয়ে দাও। 16 আর 58 এর গসাগু নির্ণয় করো। কত আসছে 16 আর 58 এর গসাগু? সবাই ট্রাই করো। আমরা গসাগুকে ইংলিশে বলি হচ্ছে গ্রেটেস্ট Sir, 1 or 2? কমন
ডিভাইডর, এটাকে সংক্ষেপে বলা হয় জিসিডি, জিসিআরডি, বাংলায় বলে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, এখন আসে আমরা গসাগুটা বের করে ফেলি। আমরা 16কে ভাগ করে ফেলি। 16কে আমরা লিখতে পারি 1 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণ 4, 2 গুণ 8, 8 দুগুণ 16 লেখা যায় এরকম। Sir, 1 into 2 to the power 6. আচ্ছা, এটা লেখা যায় কিনা? Yes. আচ্ছা, এখন 58 কে আমরা কিভাবে লিখতে পারি? 56 কে আমরা লিখতে পারি হচ্ছে যে 1 ইন্টু 2 ইন্টু 29 লেখা যাবে? জি স্যার, লেখা যাবে। না, আর কোনো এখানে তুমি ডিভাইজার বের করতে পারবা? এটাকে বের করা পসিবল? 58 স্যার, 58 এর ডিভাইডার এটা হয়েছে। না না, আমি আগে মাল্টিপ্লাই করে দেখাচ্ছি। তাহলে স্যার আর হবে না। এখন কি আমরা 29 কে ভাঙতে পারবো? না স্যার। আচ্ছা, এখন আসি, আমরা কমন মানগুলো নিয়ে নিই। এখানে কমন হচ্ছে দুইটার ভিতরে 1টা কমন, আর এখানে কমন দুইটার ভিতরে 2টা কমন। আমরা ক্লাস 4-এ যেটা শিখে আসছি সেটা হচ্ছে যে কমন গুলা থেকে একটা নিতে হয়। তো এখানে দুইটার ভিতরে আমি নিলাম 1, আর এখানে কমন দুইটার ভিতরে নিলাম 2। তাহলে 2 1 কে 2, এই দুইটা হলো কি আমাদের গসাগু। দুইটা কি গসাগু। এটা হচ্ছে আমরা শিখে আসছি ক্লাস 4-5-এ। এখন যদি আমি ডিভাইডার নিয়ে হিসাব করি, কিভাবে হিসাব করি দেখো। আমি যদি বলি যে 16-র কোন কোন সংখ্যা দিয়ে 16কে ভাগ করা যায়। 16কে ভাগ করা যায় 1 দিয়ে, 16কে ভাগ করা যায় 2 দিয়ে, 16কে ভাগ করা যায় 4 দিয়ে, 16কে ভাগ করা যায় 8 দিয়ে, 16কে ভাগ করা যায় 16 দিয়ে। এবার আসে 58। 58কে ভাগ করা যায় 1 দিয়ে, 58কে ভাগ করা যায় 2 দিয়ে, 58কে ভাগ করা যায় 29 দিয়ে, 58কে ভাগ করা যায় 58 দিয়ে। তাহলে 58 এর ডিভাইজার কয়টা? 58 এর ডিভাইজার কয়টা? 4টা। 1 2 29 আর 58, আর 16 ডিভাইজার 5টা। এখন এই দুইটার সংখ্যার মধ্যে কমন ডিভাইজার কিন্তু সব থেকে বড় কোনটা বলো তো? 2। অর্থাৎ এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই দুইটা কমন এবং এইটাই সব থেকে বড়। এই জন্য এটাকে বলা হয় জিসিডি, গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ। তোমরা কি ক্লাস 9-10-এ কি এভাবে শিখে আসছো গুণনীয়ক বের করার নিয়মটা? রেসপন্স করো এভাবে। আচ্ছা, এখন আসি আমরা সি প্রোগ্রামে কিভাবে শিখবো। আমরা সি প্রোগ্রামে এটা ঠিক কিভাবে শিখবো দেখে নাও। আমরা সি প্রোগ্রামে আমাদের 16 আর 58 এই দুইটার মধ্যে যে কোনো একটা তো বড় হিসেবে থাকবেই। যে কোনো সংখ্যা আমরা যখন কিবোর্ড থেকে এন্ট্রি দিব দুইটা সংখ্যা, তখন তার মধ্যে একটা বড় থাকবে আর একটা থাকবে ছোট। তো নিয়মটা হচ্ছে যেটা বড় সংখ্যা সেই বড় সংখ্যাকে ভাগ করতে হয় ছোট সংখ্যা দিয়ে। তাহলে আমি এখানে 58 কে ভাগ করব কত দিয়ে? 58 কে ভাগ করব 16 দিয়ে। তাহলে এখানে বড় সংখ্যা হলো এল। এল দিয়ে আমি ডিক্লেয়ার করলাম, এখানে এলটা হচ্ছে একটা ভ্যারিয়েবল বা চলক, যার মাধ্যমে আমি বুঝিয়েছি এটা লার্জেস্ট নাম্বার। আর এখানে হলো স্মলেস্ট নাম্বারটা 16, এটাকে বলেছি এস। অর্থাৎ এখানে যে আমি 16 আর 58 দিয়েছি, এই নাম্বারটাতে সবসময় 16 58 হবে এমন না, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে নিয়মটা হচ্ছে এল কে আমি ভাগ করছি কত দিয়ে? এস দিয়ে। তো 16 দ্বারা 58 কে ভাগ করলে ভাগশেষ কত হয় আর ভাগফল কত হয়?
প্রথমে আসি, আমাদের ভাগফল কত হবে, এখানে কতবার যাবে? রেসপন্স করো, কতবার যাবে? 3 বার স্যার। হ্যাঁ, 3 3 বার। কতবার যাবে? 3 বার। 3 বার। 3 ষোলো কত হলো? 48। 48। আচ্ছা, ভাগশেষ কত? 10। 10। এখন দেখো, এই ভাগশেষকে আমরা আরেকটা ভেরিয়েবল দেব, সেটার নাম হলো রিমাইন্ডারের জন্য আর। তো নিয়মটা হচ্ছে, আমাদের প্রথম যেটা ছিল এস, আর প্রথম যেটা ছিল এল। এল ছিল 58, এল এল মানে লার্জেস্ট নাম্বার, যেটা কিবোর্ড থেকে দিয়েছিলাম, আর কিবোর্ড থেকে ইনপুট দিয়েছিলাম এস। এস মানে হচ্ছে স্মলেস্ট নাম্বার 16, এটা কিবোর্ড থেকে দিয়েছিলাম। এখন ভাগ করে ভাগশেষ বের করলাম 10। তো ভাগশেষ আমরা শূন্য না হওয়া পর্যন্ত আমাদের ভাগ প্রক্রিয়া চলতে থাকবে, যেটাকে বলা হয় ইউক্লিড মেথড। এখন আমরা যেটা করব, আমরা ঠিক আবার ভাগ করব, অর্থাৎ এই যে এস যেটা আছে, এস কে আবার নিয়ে চলে আসব আমার এল এর ঘরে। তাহলে সেকেন্ড ধাপে আমি যদি সাদা রঙে বোঝাই, সেকেন্ড ধাপে এটা হয়ে যাবে এস আর এটা হয়ে যাবে এল। তাহলে প্রথম ধাপে যেটা ছিল এস, সেকেন্ড ধাপে সেটা কি হয়ে যাচ্ছে? এল না? এল। প্রথম ধাপে যেটা ছিল রিমাইন্ডার আর মানে 10, সেকেন্ড ধাপে সেটা হয়ে যাচ্ছে কি? এস। এস। আবার ভাগ করি, ভাগ করলে ভাগফল কত হবে? 1। 10 একে 10। ভাগশেষ কত? 6। এই ভাগ প্রক্রিয়া আবার চলতেই থাকবে। এবার বড় তো কত আসবে? 10 আসে। 10 আসবে। আবার ভাগ করো, 6 একে 6, ভাগশেষ 4। আবার ভাগ করো, 6 আসবে, 4 একে 4, 4 একে 4, ভাগশেষ কত? স্যার 2। আবার 4 আসবে এখানে, 2 দুগুণ 4, ভাগশেষ কত? 0। তাহলে যখন আমরা ভাগশেষ পেয়ে গেলাম 0, যখন আমরা ভাগশেষ পেয়ে গেলাম 0, এই সময় আমাদের এইটা হবে গসাগু। এটা হবে কি? গসাগু। গসাগু কত পাইলাম? 2। তাহলে আমরা বারবারই যে কাজটা করছি, যে আমরা আর এর মানটা রাখছি এস এ, আর এল এর মানটা রাখছি এস। আমি আবার রিপিট করি, আমরা যেটা করছি, আমরা বারবারই আমরা পূর্বের ধাপের এস এর মানটা থাকছে এল এর মধ্যে, আর পূর্বের ধাপের আর এর মানটা থাকছে এস এর মধ্যে। সিমিলারলি এখানে একই রকম ভাবে পূর্বের ধাপের আর এর মানটা থাকছে এস এ, আর এস এর মানটা থাকছে এল এর মধ্যে। তাহলে আমরা এখন এই প্রক্রিয়াটা আগে দেখে আসি। এটা এল, এটা এস, আবার এটা আর, আবার পরবর্তী ধাপে এটা হলো এস, এটা হলো এল, এটা হলো আর, এটা হলো আর, ভাগশেষ। আবার এই ধাপে, লাস্টের ধাপে, এটা হয়ে যাচ্ছে এস, এটা হয়ে যাচ্ছে এল, আর এটা হয়ে যাচ্ছে আর। তাহলে যখন আমরা এই রিমাইন্ডার পেয়ে যাবো 0 ভাগ করতে করতে, এই কন্ডিশনে আমাদের এস এর মানটা হয়ে যাবে জিসি। বোঝা গেল কি? তাহলে আমরা এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব কার মধ্যে? আমরা এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করব আমাদের প্রসেসের মধ্যে। কিভাবে দেখো, এখন লিখি প্রবাহ চিত্র। তোমাদের ফ্লোচার্ট ড্রয়িং করলে ক্লিয়ার বুঝতে পারবা। প্রবাহ চিত্র। তাহলে প্রথম শেপটা হবে কি? প্রথম শেপটা হবে ওভাল শেপ, এটাকে বলা হবে স্টার্ট। এরপর আমরা ইনপুট নেব, আমরা ইনপুট নিব কার মান? আমরা ইনপুট নিব যে কোনো দুটো নাম্বার, একটা হলো এল, একটা হলো এস। আমরা নিব ইনপুট
এল কমা এস, এল কমা এস, যেখানে শর্ত উল্লেখ করতে হবে, যেখানে অবশ্যই এল এর মানটা এস থেকে বড় হতে হবে, এল গ্রেটার দ্যান এস। মানে কিবোর্ড থেকে তুমি যদি ভুলে এল এর মানটা ছোট ইনপুট দিয়ে দাও তাহলে কিন্তু কাজ করবে না। এই জন্য শর্তটা হচ্ছে এল গ্রেটার দ্যান এস, অর্থাৎ সেটা বলা হয়ে যাচ্ছে যে তুমি এল আর এস ইনপুট দাও, কিন্তু তোমাকে অবশ্যই প্রথম মানটা বড় ইনপুট দিতে হবে কিবোর্ড থেকে। এরপর হচ্ছে এখন তুমি যদি বলো যে স্যার আমি কিবোর্ড থেকে প্রথমে বড় মান ইনপুট দিব না, আমি 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 ছোট মান ইনপুট দিব, এটা আমার স্বাধীন হিসেবে আমি ইনপুট দিব। আপনি একটা সফটওয়্যার তৈরি যদি করেন, এমনও তো হতে পারে যে ইউজার কিবোর্ড থেকে প্রথমে ছোট মানটা ইনপুট দিবে, পরে বড় মানটা ইনপুট দিবে, তখন কি হবে? হ্যাঁ, তার জন্য ফ্লোচার্ট আছে এবং শর্ত আছে, তো সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী লেকচারে। আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে আমার কিবোর্ড থেকে প্রথম মানটা অবশ্যই বড় এন্ট্রি করতেই হবে, না করলে আমার ফলাফলটা ভুল দেখাবে। অর্থাৎ এখানে এল এর মানটা হচ্ছে লার্জেস্ট হিসেবে কাউন্ট করা, আর এসটা হলো স্মলেস্ট হিসেবে কাউন্ট করা। মানে কিবোর্ড থেকে অবশ্যই এন্ট্রি করার সময় আমার প্রথম মানটা বড় এন্ট্রি করতে হবে। ওকে, এরপর যে ধাপ, বলো। হ্যাঁ, ভিতরে ছোট করে লিখে দিবা এল গ্রেটার দ্যান এস। এটা আবার যেন মনে করো না যে স্যার এটা মনে হয় ডায়মন্ড শেপের মধ্যে শর্ত হবে। এটা আসলে বোঝানো হচ্ছে যে আসলে যেখানে এল এর মানটা সবসময় বড় হিসেবে ধরে নেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এখন আমার উদ্দেশ্য হচ্ছে রিমাইন্ডার বের করা, ভাগশেষ। তাহলে আমরা ভাগশেষ বের করবো কোনটা? আমরা ভাগশেষ বের করবো হচ্ছে আর সমান এল পার্সেন্টেজ সাইন এস, অর্থাৎ এল কে ভাগ করো এস দিয়ে, এল কে এস দিয়ে ভাগ করে নির্ণয় করা হচ্ছে কি বলতো? এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। তাহলে হোয়ার আর ইজ ইকুয়ালস টু এল পার্সেন্টেজ সাইন এস। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ভাগশেষ বের করব এবং ভাগশেষের মানটা বারবারই চেক করব জিরো হয়েছে কিনা। এখন দেখো, আমরা আমাদের ডায়মন্ড শেপের মধ্যে যেটা করতে হবে, আমাদের শর্ত প্রয়োগ করতে হবে। তাহলে আমি এখন ডায়মন্ডের মধ্যে শর্ত প্রয়োগ করি। ওকে, এখানে শর্ত আসে, শর্ত প্রয়োগ করার জন্য আমাদের যে শেপটা আছে সেই শেপের নাম কি? রম্বসাকার বা ডায়মন্ড শেপ। তাহলে এখানে শর্ত হচ্ছে ইজ আর ডাবল ইকুয়াল 0। যদি আর এর মান 0 হয়ে যায়, যদি আর এর মান 0 হয়ে যায় তাহলে গসাগু কত হবে? এস না? বলো কত হবে গসাগু? এস। তাহলে লিখতে হবে প্রিন্ট জিসিডি ইজ এস, প্রিন্ট জিসিডি বা গ্রেটেস্ট কমন ডিভাইডার equals to s, print GCD is s. আচ্ছা, এটা হলো যদি সত্য হয়, যদি এটা ইয়েস কন্ডিশন দিয়ে আমরা হিসাব করি। কিন্তু যদি নো হয়, যদি নো হয় সেক্ষেত্রে আমরা কি বলেছি বলতো? যেমন দেখো, আমরা প্রথমে যেটা দেখে আসি, আমাদের ফার্স্ট স্টেপে আমরা তখন 16 দিয়ে 58 কে ভাগ করেছিলাম, ওই সময় আমাদের রিমাইন্ডার কত হয়েছিল? 10 হয়েছিল, তাই না? আমাদের ওই সময় রিমাইন্ডার কি 0 হয়েছিল? হয়নি, তার মানে সেটা নো কন্ডিশন। যদি নো হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা একটা রেক্টাঙ্গুলার বক্স ব্যবহার করে আমরা একটা এখানে তোমার মানটাকে ধরে নিব। কিভাবে? অ্যাসাইন করে নিব। অ্যাসাইন বলতে ধরে নেওয়া। কিভাবে ধরে নেব? দেখো, আমি একটা বক্স তৈরি করি এখানে, যেটাকে বলা হয় প্রসেসিং বক্স বা প্রক্রিয়াকরণের বক্স। এটা রেক্টাঙ্গুলার বক্স হবে। আচ্ছা, যদি নো হয় তাহলে আমরা যেটা করেছি, আমরা দেখো প্রথম ধাপে যে মানটা ছিল এস,
পরের ধাপে সেই মানটা হলো কত? প্রথম ধাপে যে মানটা ছিল কি এস, পরের ধাপে সেই মানটা কি হলো এল। তার মানে আমরা কি করলাম, আমরা এস এর মানটা কোথায় রাখলাম? এল এর জায়গায়। এল এ রাখলাম। তার মানে দেখো এস এর মানটা রাখলাম এল এর মধ্যে, এইটা একটু বুঝে নাও। এস এর মানটা রাখলাম এল এর মধ্যে, এই জন্য লিখলাম কিন্তু এল ইকুয়ালস টু এস। কেউ যদি ভুলে বলে যে স্যার এস ইকুয়ালস টু এল লিখলে কি ভুল হবে? অবশ্যই ভুল হবে। কেন ভুল হবে? কারণটা হচ্ছে আমি কিন্তু প্রথম ধাপের যেটা ছিল এস, সেই মানটাকে আমি অ্যাসাইন করেছি কার মধ্যে? এল এর মধ্যে। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এক্স সমান 5 লিখি, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় 5 এর মানটা কার মধ্যে? এক্স এর মধ্যে। এক্স এর মধ্যে। আমরা কি বলি যে এক্স এর মান 5 এর মধ্যে? এটা বলা বেমানান, বলা যাবে না। সিমিলারলি যদি আমি এল সমান এস লিখি, তার মানে এটা বোঝাচ্ছে কি এস এর মানটা কার মধ্যে? এল এর মধ্যে। এল এর মধ্যে। তার মানে প্রথম ধাপে যেটা ছিল এস, সেই মানটা হয়ে গেল এখন এল। আচ্ছা, প্রথম ধাপে ভাগশেষ ছিল কত? 10। ভাগশেষ ছিল আর, মানে 10। এখন দ্বিতীয় ধাপে সেই মানটা কত হয়ে গেল? এস। তাহলে এখানে কার মানটা থাকবে কার মধ্যে বলো তো? এস এর মানটা আর এর মধ্যে। নো 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 নো, এস এর মান কি আর এর মধ্যে থাকবে, না আর এর মানটা আসছে এস এর মধ্যে? সরি স্যার, জি স্যার। প্রথম ধাপে যেটা ছিল এস, সেই মানটা পরের ধাপে হয়ে যাচ্ছে এল। তার মানে কি প্রথম ধাপে এস এর মানটা নিয়ে আসছি এল এর মধ্যে। সিমিলারলি প্রথম ধাপে যেটা ছিল রিমাইন্ডার আর, সেটা পরের ধাপে হচ্ছে কি এস না? স্যার তার মানে কি আর এর মানটা কোথায় নিয়ে আসলাম? এস এর মধ্যে। এস এর মধ্যে। তার মানে এই আর এর মানটা নিয়ে আসলাম কার মধ্যে? এস এর মধ্যে। বুঝা গেল এখন? তাহলে শর্ত হচ্ছে এল ইকুয়ালস টু এস আর এস ইকুয়ালস টু আর, এটা যেন ভুল না হয়। মনে রাখার জন্য নিয়ম মনে রাখবা এল এস আর, এল এস আর, তাহলে ভুল হবে না। এল এর পরে এস, তারপরে আর, এল এস আর। এল এস আর হইলে আর ভুল হবে না। এল ইকুয়ালস টু এস, এস ইকুয়ালস টু আর, এর মানে হচ্ছে এস এর মানটা অ্যাসাইন করা হয়েছে। আমি বললাম যে ইকুয়াল সাইন মানে অ্যাসাইন করা, তাহলে এস এর মানটা আমি অ্যাসাইন করেছি এল এর মধ্যে, মানে এটাকে বলা হয় ধরে নেওয়া। অ্যাসাইন শব্দের অর্থ হলো ধরে নেওয়া। অ্যাসাইন মানে কি? ধরে নেওয়া। আবার যখন আমি বললাম এস সমান আর, তার মানে হচ্ছে আমি আর এর মানটা ধরে নিয়েছি এস হিসাবে, অ্যাসাইন করে নেওয়া। তাহলে আমরা সেকেন্ড ধাপে এসে কি করলাম? সেকেন্ড ধাপে এসে আবার ভাগ করা শুরু করলাম। তার মানে কি আমি এসে আবার ভাগশেষ নির্ণয় করলাম। এর অর্থ হচ্ছে আমাকে আবার ফিরে যাইতে হবে উপরে, আমাকে আবার ফিরে যেয়ে ভাগ প্রক্রিয়া চলতেই থাকবে। আমি এখানে আবার চলে গেলাম, এখানে সরি উপরের দিকে যাবে আরো সাইনটা, এখানে আমি চলে গেলাম আবার, এখানে এসে আমি আবার ভাগ করলাম, আবার আমি ভাগ করলাম কাকে? আমি ভাগ করলাম এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করলাম। তাহলে আমি এখন আসলাম এই ধাপে। এই ধাপে এসে মানে 3 নাম্বার ধাপে, মানে আমাদের 3 নাম্বার এই স্টেপে আসলাম। আমি ভাগ করে আবার চেক করলাম যে আর এর মান কি শূন্য হয়েছে। দেখো এই ধাপে কি আর এর মান শূন্য হয়েছে? হয়নি। তাহলে আমি আবার সেই একই কাজ করলাম, আবার আমি এস এর মানটা এল এ রাখলাম, অর্থাৎ 10 রাখলাম হচ্ছে এল এর মধ্যে, আর ভাগশেষ যেটা ছিল 6 সেটা হয়ে গেল এখন এস। আবার ভাগ করলাম, ভাগ করে আবার চেক করলাম শূন্য হয়েছে? নো, শূন্য হয়নি, এখানে হলো 4 হয়েছে ভাগশেষ। তাহলে আমি আবার কি করলাম? আবার 6 এর মানটা রাখলাম ঠিক এল এর মধ্যে, এল এর মধ্যে রেখে আমি আবার ভাগ করলাম, ভাগ করে আমি চেক করলাম। এইভাবে এই লুপ, এটাকে বলা হয় লুপিং করা, অর্থাৎ একটা কাজ বারবার চক্র আকারে চলতেই থাকা শেষ না হওয়া পর্যন্ত। আমি যদি তোমাকে বলি যে তুমি আদমদী কলেজের মাঠে 20 বার চক্কর দাও,
তো তোমার ওই 20 অক্ষর না হওয়া পর্যন্ত দৌড়াইতেই হবে, দৌড়াইতেই হবে, দৌড়াইতেই হবে। অর্থাৎ আর এর মান 0 না হওয়া পর্যন্ত তোমার দৌড়াইতেই হবে, এই কাজ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এটাকে বলা হয় লুপিং করা। অর্থাৎ লুপিং শব্দের অর্থটা হচ্ছে একটা শর্ত শেষ না হওয়া পর্যন্ত বারবার একই কাজের পুনরাবৃত্তি করার প্রক্রিয়াকে লুপিং বলে। পরীক্ষাতে সংজ্ঞা আসতে পারে লুপিং কাকে বলে, সংজ্ঞাটা লিখে নাও সবাই। কোন একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বারবার একই কাজের পুনরাবৃত্তি করার প্রক্রিয়াকে লুপিং বলে। লিখে নিস কি? আচ্ছা, আমি আবার রিপিট করে লিখে নাও। কোন একটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বা সত্য না হওয়া পর্যন্ত বারবার একই কাজের পুনরাবৃত্তি করার প্রক্রিয়াকে লুপিং বলে। ওকে, এভাবে লুপ চলতে 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 যখনই আর এর মান 0 পেয়ে যাচ্ছি, তখনই আমাদের গসাগু আসছে কত? গসাগু আসছে আমাদের জিসিডি যেটা আসছে সেটা হলো এস এর মান। এই যে এস এর মানটা হচ্ছে আমাদের গসাগু 2। তাহলে আমাদের এখন জিসিডি পেয়ে গেছি, এখন আমাদের কাজ শেষ। আমরা এখন লিখে দেব স্টপ। কি লিখবো? স্টপ লিখবো। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। সবাই রেসপন্স করো। না, আমি আবার রিপিট করব। আমি আবার রিপিট করি, এটা আমার লাস্ট রিপিট, তোমরা একটু মনোযোগ সহকারে শুনো। আমি একবার ছোট একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। ফাতেমা, শুনতে পাচ্ছ আমাকে? ফাতেমা আজকে অনলাইনে আছে? ফাতেমা, ওকে। সুরায়া আছে অনলাইনে? জি স্যার। আচ্ছা, আজকে টপিকস কতটুকু বুঝতে পারছো? মোটামুটি 90%? স্যার 80%। 80%। আচ্ছা, এখন ইনশাল্লাহ 100% বুঝতে পারবো। আমি ছোট্ট একটা নাম্বার দিয়ে এক্সাম্পল দিই। আচ্ছা, ধরো নাও তুমি কিবোর্ড থেকে প্রথমে মান ইনপুট দিলা এল সমান 6 আর এস সমান দিলা 3। তাহলে 6 আর 3 এর গসাগু কত বলো তো? স্যার 1 2 3, ও না 1 আর 3। আচ্ছা, আমি তোমার ক্লিয়ার করে দিই। 6 কে আমরা ভাগ করতে পারি 1 দিয়ে, 3 দিয়ে আর 2 দিয়ে ভাগ করতে পারি। 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে আর 6 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এই চারটা হচ্ছে তার হলো ডিভাইজর, মানে চারটা সংখ্যা দিয়ে একে ডিভাইড করা যাচ্ছে। 3 কে আমরা ভাগ করতে পারি কি দিয়ে? 1 দিয়ে আর 3 দিয়ে, তাই না? এখন আচ্ছা, আদানটা শেষ হয়ে যাক। আচ্ছা, এখন আসি। তাহলে 6 এর হচ্ছে ডিভাইজার কয়টা? সুরাইয়া? 4টা। 4টা। আর 3 এর ডিভাইজার কয়টা? 2টা। এখন এই দুইটা নাম্বারের ভিতরে সব থেকে বড় কমন ডিভাইজার কোনটা? 3 না? জি। তাহলে গসাগু কত হবে? 3 হবে না? জি। গসাগু হবে 3। আচ্ছা, এখন যদি আমি বলি যে এল কে এস দিয়ে ভাগ করে
এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি। এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি। তাহলে ভাগশেষ নির্ণয় করার যে অপারেটর সেটা তো পার্সেন্টেজ, তাহলে আর সমান এল পার্সেন্টেজ সাইন এস। আচ্ছা, তাহলে এখানে এল কত আর এস কত? বলো, রেসপন্স করো, এল কত এস কত? এল 6 এস 3। সুরায়াকে বলতে দাও। শুনতে পাচ্ছ আমাকে? আমি জানি যে ওখানে লেখা আছে, তারপরে নিজে একটু মুখে বলতে হবে। সুরায়া বলো, এল কত এস কত এখানে? তো 3 আর 6। তাহলে এটা হলো, মিললো। আমি বললাম এল কত এস কত, তুমি বললা 3 আর 6, তাহলে এল তো হয়ে গেল 3, তাহলে তো হলো না? 6 আর হ্যাঁ, তাহলে এলটা হলো 6 আর এসটা হলো 3। আচ্ছা, এখন ভাগ করে ভাগশেষ কত হলো? 0। তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে আমরা বলেছিলাম যে আমাদের গসাগু হবে এস। তাহলে এখানে আমাদের এস এর মান তো 3, তাই না? তাহলে এস এর মান যেহেতু 3, তাহলে আমাদের গসাগু কত হবে? 3। হ্যাঁ 3, তাহলে আমাদের গসাগু 3 কি বের হয়েছে? হুম। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে যেটা এখন ব্যাখ্যা করলাম সেটা কিন্তু ইয়েস কন্ডিশন দিয়ে, এখানে কোনো নো কন্ডিশন হয়নি, অর্থাৎ আর এর মান ডিরেক্ট আমরা 0 পেয়ে গেছি, ভাগশেষের মান আমরা সরাসরি 0 পেয়ে গেছি। তাহলে ইয়েস কন্ডিশন দিয়ে গসাগু এস এর মান যেটা প্রিন্ট করছি, এতটুকু বুঝতে কারোর অসুবিধা নাই তো? রেসপন্স করো। আবুল কালাম, অমি, তাজরি, সবাই রেসপন্স করো। সবাই কি বুঝতে পারছো তো? Yes, sir. ইয়েস। না, এখন যদি নো কন্ডিশন হয়ে যায়, আমি ধরে নিচ্ছি এল এর মান 7 আর এস এর মান 3, এখন আমরা দেখবো যে এখানে আমাদের কি ঘটনা করতে পারে। এল এর মান কত ধরলাম? 7, এস এর মান 3। তাহলে এল এর মান যদি 7 হয় তাহলে এল কে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারছি, অর্থাৎ 7 কে আমরা কোন কোন নাম্বার দিয়ে ভাগ করতে পারি? আমরা 7 কে ভাগ করতে পারি 1 দিয়ে আর 7 দিয়ে, আর 3 কে ভাগ করতে পারি 1 দিয়ে আর 3 দিয়ে। তাহলে এদের গসাগু কত হবে? 1। 1। তার মানে কমন নাম্বারটা হচ্ছে এখানে 1 এবং এইটাই সব থেকে বড়। তাহলে 1টা গসাগু। এখন আসি আমরা ইউক্লিডের মেথডে। 3 কে 7 দিয়ে ভাগ করো। 3 কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হলো, ভাগশেষ কত হলো? 1 না? জি স্যার। তাহলে ভাগশেষ কি 0 হয়েছে? হয়নি। তার মানে আমাদের নো কন্ডিশন হয়ে গেছে না? নো কন্ডিশন হয়ে গেলে আমরা কি বলেছি? নো কন্ডিশন হলে আমাদের আবার কি করতে হবে? আমাদের আবার প্রথম যেটা ছিল এস এর মান, সেটাকে নিয়ে আসতে হবে এল এর মধ্যে। তাহলে 3টা নামাইতে হবে এখানে, অর্থাৎ প্রথম যেটা ছিল এস সেটা এখন পরের ধাপে হয়ে গেল এল, এটা এখন হয়ে গেল এল। অর্থাৎ এস এর মানটা রাখলাম কার মধ্যে? এল এর মধ্যে রাখলাম। প্রথম ধাপে যেটা ভাগশেষ পেয়েছি 1 আর এর মান, এটা সেকেন্ড ধাপে হয়ে গেল এস এর মান, অর্থাৎ এল কে এস দিয়ে ভাগ করছে আবার। তো ভাগ করার পরে 3 1 কে 3, ভাগশেষ 0। তাহলে ভাগশেষ 0 যখন পেয়ে গেলাম তখন আমাদের এস কত? 1। 1। তাহলে আমি কিন্তু এস কে এল এ রেখে আর কে এস এ রেখে আবার দেখো এখানে চলে গেছি, যে আবার ভাগ করছি, ঠিক এই যাবে ভাগ করে যখন ভাগশেষ 0 পেয়ে গেছি, অর্থাৎ কন্ডিশন ট্রু হয়ে গেছে, তখন আমাদের গসাগু হবে এস এর মান। এখন সবাই বুঝতে পারছে? ক্লিয়ার? ওকে, এখন এইটার লিখতে হবে অ্যালগরিদম। আদান শেষ হলে আমি আসলে অ্যালগরিদম লিখে দিচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দ্রুত অ্যালগরিদমের ধাপগুলো লিখে ফেলবো আমাদের ফ্লো চার্ট দেখে থেকে। তাহলে আমরা এখানে নাম্বারিং করে নিই। নাম্বার হচ্ছে এখানে নাম্বারিং করে নাও। এটা হচ্ছে 1 নাম্বার ধাপ, এটা 2 নাম্বার ধাপ, তারপরে এটা দিবা 3 নাম্বার ধাপ,
এটা দিব 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপটা আসলে এটা দিলেও কাজ হবে, বোঝানো যাবে আসলে তখন। এটা দিবা 3 নম্বর ধাপ, আমি লিখে দিচ্ছি, এটা 4 নম্বর ধাপ দিবা। এটা দিবা হচ্ছে নো হলে দিবা হচ্ছে 5 নম্বর ধাপ, আর ইয়েস হলে দিবা 6 নম্বর ধাপ, এটা দিবা 7 নম্বর ধাপ। ওকে, এখন আমরা অ্যালগরিদম লিখে ফেলি। তাহলে অ্যালগরিদমের ধাপগুলো কি হতে হবে? ধাপগুলো হতে হবে স্পষ্ট হতে হবে, তাই না? অ্যালগরিদমের লেখার নিয়মগুলো বলেছিলাম যে ধাপগুলো অবশ্যই স্পষ্ট হতে হবে। স্যার 4 নম্বরের পর ইয়েস হলে 5 নম্বর দিলাম না কেন? সবের ক্ষেত্রে তো এটাই দিই যে ইয়েস হলে পরবর্তী ধাপে যায়। আমরা লিখবো যে 4 নম্বর 3 নম্বর ধাপে লিখবো আর এর মান 4 নম্বর ধাপে লিখবো আর এর মান 0 না হলে পরবর্তী ধাপে দেয়, আর এর মান 0 হলে 6 নম্বর ধাপে দেয়। কারণ আমাদের 0 না হলে কিন্তু আবার কাজ শুরু করতে হচ্ছে, মানে আমাদের ইয়েস হলে তো অলরেডি গসাগু পেয়ে যাচ্ছি, আমাদের নো হলে কিন্তু গসাগু আমরা পাচ্ছি না। আমরা নো হলে কি আবার ফিরে যাচ্ছি, তাই না? আমরা নো হলে কি আবার ফিরে যাচ্ছি না? এই জন্য বলছি যে আমাদের নো হলে আমাদের এখানে ওটা হবে 5 নম্বর ধাপ। আচ্ছা, মিম একটু আগে মেসেজ দিয়েছিল, মিমের বাবা করোনা পজিটিভ, সবাই দোয়া করো মিমের বাবার জন্য। আচ্ছা, আমরা দ্রুত লিখে ফেলি আমাদের ধাপগুলো লিখে নাও। এখন প্রথমে 1 নম্বর ধাপ লিখে শুরু করি। লিখো ধাপ 1 শুরু করি, আমি দ্রুত লিখে দিচ্ছি। লিখো ধাপ 1 শুরু করি। আমরা এখন লিখছি অ্যালগরিদম, ঠিক আছে? লিখো ধাপ 1 শুরু করি। ধাপ 2 লিখো বড় সংখ্যার জন্য চলক এল এবং ছোট সংখ্যার জন্য চলক এস এর মান গ্রহণ করি। বড় সংখ্যার জন্য চলক এল এবং ছোট সংখ্যার জন্য চলক এস এর মান গ্রহণ করি। চলক এস এর মান গ্রহণ করি। ধাপ 3 আমরা 3 নম্বর ধাপে বের করেছি ভাগশেষ, তার মানে আমরা লিখবো এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি। এল কে এস দ্বারা ভাগ করে ভাগশেষ বা রিমাইন্ডার আর নির্ণয় করি। লিখো ভাগশেষ আর নির্ণয় করি। ধাপ 4 আর এর মান 0 না হলে পরবর্তী ধাপে যাই। লিখো আর এর মান 0 না হলে
না হলে পরবর্তী ধাপে যায়। অর্থাৎ আমরা পুনরায় আবার এস কে এল এ নিব আর কে এস এ নিয়ে ভাগ করবো, তাই না? তাহলে আমরা দেখলাম যে আর এর মান শূন্য না হলে পরবর্তী ধাপে যায়। এরপরে লিখো কমা দিয়ে শূন্য হলে আর এর মান শূন্য হলে, আর এর মানটা লেখার দরকার নেই, আবার লিখো শূন্য হলে ধাপ 6 যায়। শূন্য হলে ধাপ 6 যায়। ওকে, এবার ধাপ 5 কি লিখতে হবে? 5 নাম্বার ধাপ কি লিখতে হবে বলো তো? 5 নাম্বার ধাপে কি লেখা আছে? L is equal S, S is equal R পরিবর্তন হবে এবং পুনরায় ধাপ 3 যায়। তাহলে এইভাবে লিখো, এস এর মান এল এ রাখি এবং আর এর মান এস এ রাখি। এস এর মান এল এ রাখি এবং আর এর মান এস এ রাখি। একই সাথে ধাপ 3 যায়। মানে আমরা আবার সেই ভাগশেষ নির্ণয় করব, এল কে এস দিয়ে ভাগ করে আর বা রিমাইন্ডার নির্ণয় করব। এর জন্য বলা হচ্ছে এস এর মান এল এ রাখি এবং আর এর মান এস এ রাখি। একই সাথে ধাপ 3 যায়। একই সাথে ধাপ 3 যায়। আচ্ছা, বড় তো 6 নাম্বার ধাপ কি হবে? গসাগু নির্ণয় করি। গসাগু এস এর মান ছাপাই। কি লিখবা? গসাগু এস এর মান ছাপাই। লিখবা গসাগু এস এর মান ছাপাই। লিখো গসাগু এস এর মান ছাপাই। ধাপ 6, গসাগু অথবা জিসিডি, ব্র্যাকেট লিখো জিসিডি এস ছাপাই। ধাপ 7 কি হবে? শেষ করি। ওকে, আমি আমার আজকে লেকচারটা তোমাদের পিডিএফ আকারে পাঠিয়ে দিচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের মতো যতটুকু টপিক শিখেছি, এই টপিকটা বাসায় আবার একটু গুরুত্ব সহকারে পড়ো। আমরা আজকে শিখেছি হচ্ছে দুই সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন করা এবং অ্যালগরিদম লেখা। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে আমরা এই সেম প্রবলেম সলভ করব, কিন্তু ভিন্ন একটা মেথডে, যেখানে ব্যবহারকারী তার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা আগে ইনপুট দিতে পারবে, সেটা বড় হোক আর ছোট হোক। তাহলে আমরা আজকের মতো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে সবার পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
আসসালাম।